হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত 8 PM অর্থাৎ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। বিশেষ করে যারা প্রাইমারি এবং প্রাইমারির পাশাপাশি যারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রত্যেককেই আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমাদের এই ক্লাসের নতুন পর্ব শুরু হচ্ছে, যেখানে আমরা বেসিক্যালি চ্যাপ্টার ধরে ধরে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো, যেগুলোকে পিওয়াইকিউ বলা হয়, এবং তার পাশাপাশি সিটেট পরীক্ষা, অন্যান্য যে স্টেটের পরীক্ষাগুলো হয়ে থাকে সেই স্টেটের টেট পরীক্ষা, সেগুলোর প্রশ্নপত্র নিয়ে ডিসকাস করব, অবশ্যই সেটা চ্যাপ্টার ওয়াইজ। আজকে আমরা বৃদ্ধি বিকাশের পার্ট 1টা করছি, বৃদ্ধি ও বিকাশ থেকে। এই ক্লাসটা, বৃদ্ধি বিকাশের ক্লাসটা আমাদের আগামী আরও দুদিন চলবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে বিগত 10 থেকে 15 বছরে সিটেট পরীক্ষা, অন্যান্য রাজ্যের টেট পরীক্ষা, আমাদের রাজ্যের টেট পরীক্ষা কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস কিন্তু কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? এবং আজকে থেকে আমাদের সেই পর্বটা শুরু হচ্ছে। তো প্রত্যেকে এখানে পেয়ে যাবে টেট এক্সাম কোয়েশ্চেন পেপারস, প্র্যাকটিস সেট, মক টেস্ট, সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আজকে সেটা প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নে রয়েছে সামগ্রিকভাবে বিকাশের ধারণা। সামগ্রিকভাবে বিকাশের ধারণা বলতে বোঝায় কি? এটা সিটেট 2011 সালের প্রশ্ন। সামগ্রিকভাবে মানে কি? অ্যাজ এ হোল। যে বিকাশ কথার অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট, বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট। আর যদি বৃদ্ধি বলতো, বৃদ্ধিটাকে আমরা বলবো গ্রোথ। তাহলে ঠিক আছে, গ্রোথ হচ্ছে বৃদ্ধি, ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ। তাহলে সামগ্রিকভাবে বিকাশের ধারণা বলতে বোঝায় কি? প্রাক্ষবিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, দৈহিক বিকাশ, নাকি সামাজিক বিকাশ? দেখো, প্রাক্ষবিক মানে হচ্ছে ইমোশনাল। আমি ব্র্যাকেটে ইংলিশ টার্মগুলো লিখে দিয়েছি যাতে করে টার্মসগুলো বুঝতে অসুবিধা না হয়। প্রাক্ষবিক বিকাশ হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। সামগ্রিকভাবে বোঝায় কি? সামগ্রিক হচ্ছে যেটা হচ্ছে অ্যাজ এ হোল, সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশ, অপশন নাম্বার বি। ঠিক আছে, বৌদ্ধিক বিকাশের মধ্যেই কিন্তু প্রাক্ষবিক, দৈহিক, সামাজিক, নৈতিক সবগুলো বিকাশে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সেই কারণে কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসবো, যে শিক্ষণ তত্ত্বটি সম্পূর্ণ শুধুমাত্র আচরণের পর্যবেক্ষণের বা অবজারভেবল বিহেভিয়ারের সঙ্গে সম্পর্কিত, সেই শিক্ষণ তত্ত্বটি কি? যেটা অবজারভেবল বিহেভিয়ার, যেটা কোনো কিছুকে অবজার্ভ করা, কোনো কিছুর দিকে মানে প্রগাঢ় দৃষ্টিতে বা সেটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে সেটা কিন্তু আসে। সেটা কি? সেটা জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক, যেটাকে কগনিটিভিস্ট বলা হয়ে থাকে, বিকাশমূলক বা ডেভেলপমেন্ট, আচরণমূলক বা বিহেভিয়ারিস্ট, গঠনমূলক কনস্ট্রাকটিভিস্ট। কারেক্ট অ্যান্সার আমরা কি করব? যেহেতু পর্যবেক্ষণ বলেছে, কিরকম পর্যবেক্ষণটা কিরকম? আজকে আমরা যদি বলি যে একই বয়সী, অর্থাৎ 15 বছর বয়সী, 15 ইয়ার্স অফ এজ, এই 15 বছর বয়সী 30টা বাচ্চা আছে। এবার 30টা বাচ্চা তো একই পাড়া, একই গ্রাম থেকে আসছে না ক্লাসে, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার দেখবে তাদের না হেয়ার স্টাইলটা ভিন্ন ভিন্ন রকমের হয়, তাদের হচ্ছে পোশাক তো সবাই একই পরেছে, ইউনিফর্ম পরেছে, বাট তাদের হাঁটা চলা একরকম হয়, তাদের কথা বলার টোন একরকম হয়। কেন হয় এগুলো? এগুলো পর্যবেক্ষণের জন্য। অর্থাৎ তারা যে ফ্যামিলি থেকে বিলং করছে, প্লাস তারা যে সোসাইটিতে থাকছে, প্লাস তারা যে পিয়ার গ্রুপের সাথে মিশছে, এই সবগুলোই কিন্তু এর উপরে প্রভাব ফেলে। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে আচরণমূলক বা বিহেভিয়ারিস্ট। অর্থাৎ সেভাবে তাদের আচরণটা কিন্তু চেঞ্জ হয়। তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসবো, প্রত্যেকে কাইন্ডলি চেষ্টা করবেন যে গেস করার সঠিক উত্তরগুলো কীরকম আসছে। একটা কথা আমি প্রত্যেককেই বলি যে যারা প্রথম এগুলো করছেন, যারা প্রথম পেডাগজির ক্লাস করছেন, বা যারা প্রথম, যাদের জীবনে প্রথম পেডাগজিটা এলো, তাদেরকে একটা কথা বলবো, ডেইলি প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আপনার এক্সাম হলে কিন্তু এই পেডাগজি কোয়েশ্চেনগুলো খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, কারণ টেট পরীক্ষা, সেটা প্রাইমারি হোক বা আপার প্রাইমারি, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই পেডাগজির কোয়েশ্চেন থাকে। শিশু মনস্তত্ত্ব তো রয়েছে, তারপর বাংলা থেকেও বাংলা পেডাগজি আসবে, ইংলিশ থেকেও ইংলিশ পেডাগজি আসবে, ইভিএস থেকে ইভিএস পেডাগজি আসবে, আবার ম্যাথস থেকেও ম্যাথস পেডাগজি আসবে। ঠিক একই রকমভাবে আপার প্রাইমারি ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় থেকে পেডাগজি আসবে। তো পেডাগজির কনসেপ্টটা যাদের ক্লিয়ার থাকবে তাদের জন্য এক্সামটা বাকি যাচ্ছে অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট বলেছে একটি শিশুর বিকাশের নীতি। বিকাশ মানে কিছুক্ষণ আগে কি বলেছিলাম? ডেভেলপমেন্ট। ঠিক আছে, বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে। সিটেট 2011। শিক্ষার্থীর সামাজিক অবস্থা চিহ্নিত করতে, শিক্ষার্থীর অর্থনৈতিক অবস্থা চিহ্নিত করতে, কেন শিক্ষার্থীকে শিক্ষাদান করা হবে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা করতে, নাকি শিক্ষার্থীদের সামনে
বিভিন্ন শিক্ষণ কৌশল উপস্থাপন করতে। বিকাশের নীতি, যেহেতু বিকাশের নীতি কি করবে, সবসময় বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বানাবে, বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস বানাবে, ঠিক আছে, অর্থাৎ তাদেরকে প্রত্যক্ষ অংশগ্রহণকারী বানাবে, শুধুমাত্র তাদেরকে বলে দেবে না। টিচাররা হবে ফ্যাসিলিটেটর, টিচাররা কি হবে, ফ্যাসিলিটেটর, অর্থাৎ ফ্যাসিলিটেট করবে, ফেসিলিটিস প্রদান করবে, অর্থাৎ সাহায্য করবে, সাহায্যকারী হবে। তাহলে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন শিক্ষণ কৌশল উপস্থাপন করা, তাতে করে কি হবে, তাতে করে বাচ্চাদের মধ্যে কি বাড়বে, ডাইভার্সিটি বা ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটাকে আমরা বলি ডাইভার্জেন্ট থিঙ্কিং এবিলিটি, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সটে আসবো নম্বর 4, বিকাশ প্রক্রিয়া শুরু হয় কোন সময় থেকে, কোন স্টেজ অফ লাইফ থেকে। সিটেট 2012 জানুয়ারিতে এসেছিল। প্রিন্যাটাল বা প্রাক জন্মস্তর, শৈশবকাল বা যেটাকে আমরা বলি দ্য স্টেজ অফ ইনফ্যান্সি, প্রথম বাল্যকালীন স্তর, নাকি উত্তর বাল্যকালীন স্তর। মানে যেটা শৈশব স্তর সেটাকে আমরা বেসিক্যালি জন্ম থেকে বা 0 থেকে 2 বছর বয়স অবধি আমরা ধরতে পারি, 0 to 2 ইয়ার্স আমি লেখা রাখলাম। যেটা প্রাক জন্ম সেটা তো প্রিন্যাটাল, সেটা তো গর্ভাবস্থায় যেটা রয়েছে। প্রথম বাল্যকালীন যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলতে পারি 2 থেকে 6 বছর বয়সী, বা এটাকে প্রথম বাল্যকাল বা প্রাক বাল্যকাল বলা হয়। আর উত্তর বাল্যকাল মানে পরবর্তীকাল, যেটা কৈশোরকাল, সেটা হচ্ছে 10+ এজের, ঠিক আছে। তাহলে কোনটাতে বিকাশ প্রক্রিয়া শুরু হয়ে যায়, বিকাশ প্রক্রিয়া কিন্তু প্রাক জন্ম স্তরে শুরু হয়ে যায়, অর্থাৎ যখন ভ্রূণের মধ্যে সেই বাচ্চাটা তৈরি হতে শুরু করেছে তখন থেকে তার কিন্তু বিকাশ হচ্ছে, তখন থেকে তার মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট চলছে, ঠিক আছে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। মনোবিজ্ঞানী পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরে স্থায়িত্ব সম্পর্কে বা অবজেক্ট পার্মানেন্স সম্পর্কে শিশুর চেতনার অভাব হয়, তা হলো শিশুর চেতনার অভাব। এই যে পিঁয়াজে রয়েছে, পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, এই তিনজন যে রয়েছে, তিনজনের যে তত্ত্ব রয়েছে, একজনের প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব, একজনের নৈতিক জ্ঞান তত্ত্ব, আর একজনের সামাজিক জ্ঞান তত্ত্ব যেটা রয়েছে, আমরা সেগুলো সবই করবো এক এক করে, আমাদের চ্যাপ্টার্সগুলো এগোবে এবং তার পাশাপাশি প্র্যাকটিস সেটও এগোতে থাকবে। তো মনোবিজ্ঞানী পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর চিন্তার চেতনার, যেটা কনসায়েন্স বলি আমরা, সেই চেতনার অভাব হয়, সেটা কোন স্তরে, ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল, নাকি কংক্রিট অপারেশনাল। আমরা সেই 4টা স্টেজের সময়সীমাটা আমরা জানবো তিনি কিভাবে করেছেন। সবার প্রথমে হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর, যেটা জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত রয়েছে। তারপর তিনি বলেছেন প্রাক সক্রিয়তা, যেখানে তিনি বলেছেন 2 থেকে 7 বছর পর্যন্ত রয়েছে। তারপর কংক্রিট অপারেশনাল, যেখানে তিনি বলেছেন 7 থেকে 11, আর যৌক্তিক মানে যেটা 11+ বয়সী বাচ্চাদের। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর কি হবে, এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, ঠিক আছে। এই সময় কি থাকে না, চেতনার অভাব হয়, এই সময় কনসায়েন্সের অভাব থাকে, ঠিক আছে। এরপরে আসবো, একজন শিক্ষক হিসেবে কিভাবে আপনি আপনার শিক্ষার্থীর সমস্যা সমাধানের দক্ষতাকে সহজতরণ করবেন। প্রবলেম সলভিং এবিলিটি যেটা রয়েছে, সমস্যা সমাধান, যেটা প্রবলেম সলভিং এবিলিটি, এটাকে আপনি কিভাবে আরো আরো ইজি করবেন, তাকে ভয় দেখাবেন, তাকে মানসিক চাপ দেবেন, বিষয়বস্তু মুখস্থ করতে বলবেন, নাকি ব্রেন স্টর্মিং করবেন। প্রথম কথা, বাচ্চাদেরকে ভয় দেখানো যাবে না, মেন্টাল প্রেশার দেওয়া যাবে না, মুখস্থ তো করানোই যাবে না, অর্থাৎ রোট লার্নিং এগুলো করানোই যাবে না, এগুলো পেডাগজিতে একদম প্রহিবিটেড। থাকলো ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মিংটা অবশ্যই করতে বলবো। তার মধ্যে একটা ছোট্ট গেম হতে পারে, যেমন আমি বলতে পারি যে যে জিগসা পাজল আছে, তারপর হচ্ছে রুবিস কিউব রয়েছে, তারপর আমি বিভিন্ন রকমের তাকে গণিত দিতে পারি, বিভিন্ন রকমের কাজও দিতে পারি, যাতে করে সেই বাচ্চাটার মধ্যে কি থাকবে, তার ব্রেনটাকে সে ইউজ করবে, ব্রেন স্টর্মিং হবে। আচ্ছা, অ্যানালজি করতে দেবো, তার পাশাপাশি তাকে হিউরিস্টিক্স বা আবিষ্কার পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাবে, এগুলো সব কিন্তু সিলেবাসের টপিকের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলো ডিটেলসে আমরা ক্লাস করবো এরপরে ব্যাচগুলোতে। তো অপশন নাম্বার ডি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবে, নিম্নলিখিত কোন জোড়টি সঠিক, মানে কোন পেয়ার, জোড় হচ্ছে পেয়ার, কোন পেয়ারটা এখানে কারেক্ট রয়েছে সেটা বলতে হবে। দৈহিক বিকাশ থেকে পরিবেশ, প্রজ্ঞামূলক বিকাশ পরিণমন, সামাজিক বিকাশ পরিবেশ, প্রাক্ষবিক বিকাশ পরিণমন। এটা সিটেট জুলাই 2013 সালের প্রশ্ন, কোনটা সঠিক। দৈহিক বিকাশ পরিবেশটা পরিবেশের উপরে নয়, দৈহিক বিকাশ হচ্ছে সে কি ধরনের
খাওয়া দাওয়া পাচ্ছে, কি ধরনের ঘুমাচ্ছে, সেইটাতে তার দৈহিক বিকাশ হচ্ছে। আচ্ছা, প্রজ্ঞামূলক বিকাশ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট। আমি এখানে ইংলিশটা লেখার চেষ্টা করছি। কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে পরিণামের সম্পর্ক সরাসরি নেই, কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট বিকাশ ঘটবে, বিকাশের সাথে সাথেই চলতে থাকবে। আলাদা করে কিন্তু ওখানে যে পরিণমনের জন্য বা আলাদা করে পরিণমনের জন্য ওয়েট করতে হবে না। প্রাক্ষবিক বিকাশও সেম একই রকম, ইমোশনাল, সেটাও কিন্তু ম্যাচুরেশনের সাথে নয়। বাট যেটা সামাজিক বিকাশ রয়েছে, সোশ্যালাইজেশন বা সোশ্যাল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অবশ্যই পরিবেশের সঙ্গে সম্পর্কিত। যে যেই পরিবেশে থাকবে তার সেখানে সেরকমভাবেই তার মিথস্ক্রিয়াটা হবে। যেরকম আমি একটা এক্সাম্পল সবসময় দিই, যে যমজ বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চাকে ওয়েস্ট বেঙ্গলে রাখা হলো, সেকেন্ড বাচ্চাকে অন্ধ্রপ্রদেশে পাঠিয়ে দেওয়া হলো। আফটার 10 ইয়ার্স দুটো বাচ্চার মধ্যে অনেক পার্থক্য দেখা যাবে, যদিও তারা যমজ কিন্তু অনেক পার্থক্য দেখা যাবে। এই বাচ্চাটা বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলবে, এই বাচ্চারা তেলেগুতে ফ্লুয়েন্টলি কথা বলবে। ঠিক আছে, তাদের মধ্যে আচার আচরণ, কালচার, ফুড কালচার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো সামাজিক বিকাশটা কিন্তু পরিবেশের উপরে নির্ভর করে। সো অপশন নাম্বার সি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত সমস্ত তথ্য নির্দেশ করে যে একটি শিশু মানসিক এবং সামাজিকভাবে একটি ক্লাসের জন্য উপযুক্ত যদি না বলেছে, এক্সেপ্ট যেটাকে আমরা বলি, সমস্ত গোটা বাক্যটাই চেঞ্জ করে দেয়। এক্সেপ্ট বা নট বসিয়ে দিয়ে গোটা প্রশ্নের অর্থটাই চেঞ্জ করে দেয়। তো নিম্নলিখিত সমস্ত তথ্য নির্দেশ করে যে একটি শিশু মানসিক এবং সামাজিকভাবে একটি ক্লাসের জন্য উপযুক্ত যদি না সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, সমস্যাপূর্ণ চ্যালেঞ্জিং কাজের মোকাবিলা করতে পারে, নিজের রাগ ও আনন্দের প্রকাশকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি সহপাঠীদের সঙ্গে সহযোগিতায় অংশ নিতে পারে। সহপাঠীদের সাথে সহযোগিতায় বা প্রতিযোগিতায় অংশ নিতে পারে, প্রতিযোগিতায়, কম্পিটিশনে। এইখানে কি বলেছে যে এখানে কম্পিটিশন বলতে কিরকম কম্পিটিশন? অবশ্যই হেলদি কম্পিটিশন, সেটা ক্লাসের পড়া হতে পারে, সেটা হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন হতে পারে, বা ক্লাসে পড়াশোনার ক্ষেত্রে পার্টিসিপেশন হতে পারে। এ প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে হতে পারে। কেউ যদি পিছিয়ে থাকে তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে, পেডাগজিতে বলেছে রিমেডিয়াল ক্লাসের কথা। ঠিক আছে, এই রিমেডিয়াল ক্লাস কিন্তু শুধু পিছিয়ে পড়াদের জন্য না, যারা বুদ্ধিদীপ্ত, যারা অনেক আরো বেশি ইন্টেলিজেন্ট, তাদের জন্যও কিন্তু রিমেডিয়াল ক্লাসেস রয়েছে। নিচের কোন বিবৃতিটি একটি শিশুর বিকাশে পরিবেশের ভূমিকাকে সমর্থন করে? সিটেট 2013 জুলাই। একই ক্লাসের কিছু ছাত্রছাত্রী কোনো কাজ দ্রুত সম্পন্ন করে যখন বাকিরা তা পারে না। বিগত কয়েক দশকে শিক্ষার্থীদের মধ্যে গড় আইকিউ টেস্টের পারদর্শিতা ক্রমাগত বৃদ্ধি। আইকিউ মানে কি? ইন্টেলিজেন্ট কোশেন্ট, তাই না? ইন্টেলিজেন্ট কোশেন্ট। আচ্ছা, আইকিউ কে প্রথম চালু করেছেন? আইকিউ এর জনক কাকে বলা হয়? ফাদার অফ আইকিউ। ফাদার অফ আইকিউ বলা হয় আলফ্রেড বিনেকে। ঠিক আছে, আলফ্রেড বিনে, তিনি 1904 খ্রিস্টাব্দে প্রথম টেস্ট করেছেন। পরবর্তীকালে আলফ্রেড বিনের যে পরীক্ষা পদ্ধতি সেটাকে সংশোধন করেছেন লিউইস টারম্যান। ঠিক আছে, এবং যে তিনি স্কেলটা তৈরি করেছেন, নতুন স্কেলটা, সেটা বিনে টারম্যান স্কেল নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা এখানে হবে অপশন নাম্বার বি, বিগত কয়েক দশকে শিক্ষার্থীদের মধ্যে গড় আইকিউ টেস্টের পারদর্শিতা ক্রমাগত বৃদ্ধি। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আইকিউ কি করে পরিমাপ করা হয়। ঠিক আছে, মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা হচ্ছে আইকিউ পরিমাপ করার সূত্রটা। মনে করো কারোর শারীরিক বয়স হচ্ছে 4, ঠিক আছে, এটা হচ্ছে সিএ, তার হচ্ছে ক্রনোলজিক্যাল এজ, আর মেন্টাল এজ তার হচ্ছে 5, তাহলে এম এ হচ্ছে 5। তাহলে আমার এই সূত্র অনুযায়ী কি করব? উপরে 5, নিচে 4 ইন্টু 100, 4 দিয়ে কাটবো 25, 5 25 কত? 125। তাহলে বাচ্চাটার আইকিউ কত হলো? বাচ্চাটার আইকিউ স্কোর দাঁড়ালো 125। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আইকিউ পরিমাপ করতে হয়। পরের নাম্বার আসি, নিচের কোন বিবৃতিটি শিক্ষার্থীর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে সঠিক? নিচের কোনটা? পরিবেশের ভূমিকা প্রধানত স্থির, যেখানে বংশগতির প্রভাব পরিবর্তন করা যেতে পারে। আচরণবাদের উপর ভিত্তি করে গঠিত তত্ত্বগুলি প্রধানত মানুষের বিকাশের ভূমিকার উপর নির্ভরশীল। বংশগতি এবং পরিবেশের প্রভাব বিভিন্ন স্থানের উপর নির্ভরশীল। আর ভারত সরকারের দ্য পলিসি অফ কম্পেনসেটরি ডিসক্রিমিনেশন নীতি মানবজাতির বিকাশে পরিবেশের ভূমিকার উপর নির্ভরশীল।
তো এখানে কোনটাকে করব সঠিক উত্তর? পরিবেশের ক্ষেত্রে বা শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ দুটারই কিন্তু দরকার, অর্থাৎ একটা হচ্ছে হেরিডিটি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, এই দুটোরই কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়া, পারস্পরিক সামঞ্জস্যতা দুটাই প্রয়োজন। অর্থাৎ কার বংশগতি কিরকম, অর্থাৎ বংশগতি মানে কি, কার ফ্যামিলিতে তারা কিরকম অকুপেশনের মধ্যে রয়েছে, তারা কিরকম আচরণ করছে, তারা কিরকম বিহেভিয়ার করছে, এই প্রত্যেকটা বিষয় বাচ্চাগুলো স্পঞ্জের মতো না সবকিছুকে অ্যাবজর্ব করে, সবকিছু নিজের মধ্যে না শোষণ করতে থাকে, যে আমার বাবা, আমার মা, আমার বাড়ির আরো ফ্যামিলি মেম্বার্সরা কিভাবে কথা বলছে সেটাকে তারা কিন্তু কপি করে, কিভাবে হাঁটছে, কিভাবে ঘুরছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কপি করতে থাকে। তো এই কপি করতে করতে গিয়ে কি দাঁড়াচ্ছে, তাদের হেরিডিটিটা এখানে মানে একটা ইম্প্যাক্ট করছে। এবার এনভায়রনমেন্টটা কি করছে, সে যে সোসাইটিতে মিশছে সেখানে আরো বাকি যারা মিশছে তারা কিভাবে আচরণ করছে অন্যদের সাথে, তারা কিভাবে খেলছে, তারা কিভাবে মিশছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বাচ্চাটার মধ্যে ডেভেলপমেন্ট এবং গ্রোথ দুটাকেই মোটিভেট করে বা উদ্বুদ্ধ করে। যেখানে দেখবে বংশগতি এবং পরিবেশ দুটাকে স্বীকার করা হয়েছে সেটাকে কিন্তু স্বীকার করে নিতে হবে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট বলেছে বিমূর্ত বিজ্ঞান ভিত্তিক চিন্তা ক্ষমতার বিকাশ যে স্তরের বৈশিষ্ট্য তা হলো। আচ্ছা, বিমূর্ত এই শব্দটা মানে কি? বিমূর্ত, বিমূর্তর মধ্যে কি রয়েছে? মূর্ত আছে না? মূর্ত মানে কি? মূর্তি। মূর্তি মানে কি? যার বাহ্যিক, বাহ্যিক কি আছে? রূপ আছে, বাহ্যিক রূপ আছে। তো তাহলে বিমূর্ত মানে কি? যেটা বাহ্যিক রূপ নেই। আমি একটা সঠিক একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। মনে করো এখানে হচ্ছে এ আর বি, এরা দুজন হচ্ছে কি বন্ধু, তাহলে এদের মধ্যে কি রয়েছে? বন্ধুত্ব রয়েছে, এদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তো এইবার বলো, এ কে আমি দেখতে পাই, এ একটা ফিজিক্যাল একটা, ওর একটা ফিজিক্যাল বডি রয়েছে, বি এর একটা ফিজিক্যাল বডি রয়েছে, অর্থাৎ এরা দুজন হচ্ছে মূর্ত। কিন্তু এদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা রয়েছে, বন্ধুত্বটা রয়েছে, এই ফ্রেন্ডশিপটা কি আমরা দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। এটা এ বি এর জন্য ফিল করে, বি এর জন্য ফিল করে, এই যে ফ্রেন্ডশিপটা দেখতে পেলাম না, এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা, এই অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটাই হচ্ছে বিমূর্ত। বিমূর্ত মানে তাহলে কি দাঁড়ালো? অ্যাবস্ট্রাক্ট, যেটা অ্যাকচুয়ালি কি ফিল করতে হবে, যেটা হচ্ছে দেখা যাবে না, ঠিক আছে? তাহলে বিমূর্ত বিজ্ঞান ভিত্তিক চিন্তা ক্ষমতার বিকাশ যে স্তরের বৈশিষ্ট্য তা হলো সঠিক উত্তর যৌক্তিক সক্রিয়তা স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। মানে যখন মানুষ কাল্পনিক চিন্তা করতে শুরু করে, কল্পনার জগতে থাকে, যেটা নেই সেটাকে নিয়ে ভাবতে পারি। পরের নাম্বার আছে প্রাক সক্রিয়তা স্তরে শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশ ঘটে তা হলো প্রাক সক্রিয়তা। প্রাক সক্রিয়তা মানে প্রি অপারেশনাল স্টেজ, তাই না? প্রি অপারেশনাল স্টেজ, এটা কি বিমূর্ত চিন্তা ক্ষমতার বিকাশ, হাইপোথেটিকো বা ডিডাকটিভ চিন্তা, লক্ষ্যের অভিমুখে বিকাশে অগ্রগতি, বিভিন্ন ধরনের বিকাশে বা চিন্তনে বিকাশ। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, বিভিন্ন ধারণা চিন্তনে বিকাশ, অর্থাৎ বিভিন্ন রকমের যারা চিন্তা করবে, কনসেপচুয়াল লার্নিং করবে, সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে। নিম্নলিখিত কোন বিবৃতিটি বিকাশ সম্পর্কে সঠিক? সিটেট ফেব্রুয়ারি 2016। নিম্নলিখিত কোন বিবৃতিটি ডেভেলপমেন্ট বা বিকাশ সম্পর্কে সঠিক হবে? কার কতগুলো সঠিক উত্তর হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ক্লাসের শেষে, ঠিক আছে? বিশেষ করে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন এই ক্লাসটা দেখছেন, তাদের জন্য কিন্তু ব্যাচের ব্যবস্থা করেছে, সেটা জানাচ্ছি কিছুক্ষণ পরেই, ব্যাচের ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের 25th অফ ফেব্রুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ব্যক্তিভেদে বিকাশের হার ভিন্ন ভিন্ন হবে। কেন? কেন ভিন্ন ভিন্ন হবে? আজকে আপনার ক্লাসে 30 জন বাচ্চা আছে, এবার 30 জন বাচ্চার মধ্যে কারো রোল নাম্বার 1, কারো রোল নাম্বার 30, ঠিক আছে? তাহলে এই যে বাচ্চাটা আছে আর এই যে বাচ্চাটা আছে, এরা দুজন তো সেম এজের, এরা দুজনে ধরলাম আমি 12 বছর এজের, এরা দুজনেই ধরা যাচ্ছে যে একই রকম পরিবেশে থাকছে, একই স্কুলে থাকছে, একই টিচার পড়াচ্ছে, কিন্তু এর রোল নাম্বার 1 হচ্ছে, রোল নাম্বার 30 হচ্ছে, অর্থাৎ ডেভেলপমেন্টের যে তাদের মধ্যে তারতম্য সেটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যক্তিভেদে বিকাশের হার ভিন্ন ভিন্ন হবেই। মধ্যবর্তী বাল্যকাল, মিডল চাইল্ডহুড, সিটেট 2016 ফেব্রুয়ারিতে আনুমানিক বয়স সীমা কত? জন্ম থেকে 2 বছর, এটাকে আমরা বলি হচ্ছে শৈশবকাল। 10 বছরের বেশিকে আমরা বলি কৈশোরকাল। আচ্ছা, এর মধ্যে আবার বলি যেটা টিন এজ আছে না, টিন এজ মানে কি যেগুলোর পিছনে টিন আছে, যেমন 13, 14, 15, 16 থেকে 19,
এই 13, 14, 15 থেকে 19, এই যে টিন এজ এটাকে আমরা বলেছি অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়স সন্ধিকাল। এই কালটাকে আবার মনোবিজ্ঞানীরা কি বলেছেন? ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। মানে এই সময় কিন্তু এক একটা প্রত্যেকটা মানে বাচ্চা বলবো না, প্রত্যেকটা মানুষের কি হয়, তাদের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসে, সেটা ফিজিক্যাল এবং মেন্টাল এবং সোশ্যাল সব রকম চেঞ্জেস আসে। আচ্ছা, 2 থেকে 6 বছর এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ববর্তী বাল্যকাল বা প্রাক বাল্যকাল, পূর্ব বা প্রাক। আর 6 থেকে 11 বছরটাকে আমরা কি বলবো? 6 থেকে 11 বছরটাকে আমরা বলবো হচ্ছে এই মধ্যবর্তী বাল্যকাল, অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বিকাশের প্রত্যেকটি স্তরের সামাজিক চাহিদা বলতে বোঝায়। বিকাশের প্রত্যেকটি স্তরের সামাজিক চাহিদা বলতে বোঝায় সিটেট জানুয়ারি 2022। বিকাশের প্রয়োজনীয়তা, বিকাশের কার্যাবলী, বিকাশের ঝুঁকি, বিকাশের স্থান। সঠিক উত্তরটা কি করব? সঠিক উত্তরটা কি করব? সঠিক উত্তর হবে বিকাশের কার্যাবলী। ঠিক আছে, অপশন নাম্বার এ। ক্লাসটা শেষ করার আগে প্রত্যেকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু অলরেডি আপার প্রাইমারি ব্যাচ শুরু হয়েছে। আপার প্রাইমারি ব্যাচ 16 ফেব্রুয়ারি থেকে ক্লাস চলছে। যে জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606, এইখানে লিখতে হবে আপার প্রাইমারি ব্যাচ 2026, লিখে হোয়াটসঅ্যাপ করলেই সমস্ত ব্যাচের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে। আর আমাদের প্রাইমারি টেটের একদম নতুন ব্যাচ শুরু হতে চলেছে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে। এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে প্রাইমারি টেট 2026 কথাটা লিখতে, তাহলে জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু ভিডিও ক্লাসেস, যার মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস উইথ পিডিএফ নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট, একদম পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ গাইডেন্স কিন্তু দেওয়া হবে, পরীক্ষা পর্যন্ত একদম তৈরি করে দেওয়া হবে। তো এই ক্লাসটা যুক্ত হতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং ব্যাচে যুক্ত হয়ে যাবেন। ব্যাচের প্রত্যেকটা ক্লাস কিন্তু ডিসক্রিপটিভ ডিসকাশন হবে, সেখানে আলাদা করে নোটস দেওয়া হবে, সেখানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস হবে এরকম কিন্তু নয়, সেখানে ডিসক্রিপটিভ আলোচনা হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আগামীকাল আবার ঠিক রাত 8টায় RGM Education ইউটিউব চ্যানেলে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।